অন্তহীন পথে চলায় জীবন। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আমরা এগিয়ে চলেছি, আর আমাদের এই চলার পথে আমরা সবসময় কিছু না কিছু শিখছি। আর আমরা শিখছি বলেই সভ্যতা এগিয়ে চলেছে, মানব সভ্যতা উন্নত থেকে উন্নততর হচ্ছে। আর যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, আমরা হেরে যাব। তাই চলো আমরা শিখি, শেখার মনোভাব নিয়ে এগিয়ে চলি। ওয়েলকাম এভরিবডি। চলো এই ভিডিওতে আমরা আজ শিখব নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। আমরা শিখব কত সহজে, কত সুন্দরভাবে দুটো সেন্টেন্সকে নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে আমরা জয়েন করতে পারি, জয়েন করে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। নাও লেটস হ্যাভ এ গো। Let's find what are the contents of this video. First one, what is phrase? Phrase ki? Second one, what is noun phrase? Noun phrase ki? Third one, meaning of phrase in apposition. Phrase in apposition এর অর্থ কি? কি অর্থে phrase in apposition কথাটা এখানে ব্যবহার করা হয়েছে? How to join sentences into simple ones using noun phrase. Noun phrase ব্যবহার করে কিভাবে সেন্টেন্স জয়েন করতে হয়। Problems to be worked out. কিছু প্রবলেম দেওয়া আছে এখানে একেবারে শেষে, যেগুলোকে আমাদের সলভ করতে হবে, দেখতে হবে যে আমরা কতটা শিখেছি। Now find what is phrase. Phrase কি? A group of words which makes a sense but not a complete sense is called a phrase. একগুচ্ছ শব্দ যার একটা অর্থ আছে কিন্তু যেটা কোনো সম্পূর্ণ অর্থ বোঝায় না বা প্রকাশ করে না, তাকেই ফ্রেজ বলা হয়। অর্থাৎ একটা ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যেগুলোকে একসাথে একটি অর্থ বোঝানোর জন্য প্রয়োগ করা হয়। তাদের একটা অর্থ আছে বটে, কিন্তু সেগুলো কোনো কমপ্লিট সেন্স, কমপ্লিট অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। কীরকম একটু দেখে নিই। এইখানে লেখা আছে, এক নম্বরে আছে আ গুড বয়, তারপরে আছে রাম ইজ আ গুড বয়। এই দুটোর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কি? এর মধ্যে আমরা বুঝতে পারছি একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স নয়। আ গুড বয় এটা কিন্তু সেন্টেন্স নয়, আর রাম ইজ এ গুড বয় এটা একটা সেন্টেন্স। প্রথমে যে এ গুড বয় আছে, এটা তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। একটা হলো এ, গুড আর বয়, এই তিনটি ওয়ার্ড। এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু এর থেকে কি কোনো ক্লিয়ার সেন্স, কোনো পরিষ্কার ধারণা আমাদের মাথায় আসছে? এ গুড বয় যার অর্থ হলো একটি ভালো ছেলে। একটি ভালো ছেলে আমরা কি বুঝবো? হ্যাঁ, এর একটা অর্থ আছে যে একটি ভালো ছেলে। কিন্তু পরেরটায় দেখি রাম ইজ আ গুড বয়, রাম হয় একটা ভালো ছেলে। এটা কিন্তু ক্লিয়ারলি একটা অর্থ প্রকাশ করছে এবং সেই কারণে এটা সেন্টেন্স। তাহলে এ গুড বয় কি? এটা কিন্তু একটা ফ্রেজ। এ গুড বয় হলো একটা ফ্রেজ যা তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। দেখো এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, সমাপিকা ক্রিয়া নেই, এবং তিনটি ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করছে, যার থেকে একটা সেন্স বা একটা ধারণা আসছে। এ গুড বয় যার অর্থ হলো একটি ভালো ছেলে। আর ঠিক তেমনভাবে পরের সেন্টেন্সটা, পরের দুয়ে যে সেন্টেন্স আছে, রাম ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, আর এর মধ্যে এ গুড বয় হলো একটা ফ্রেজ। তাহলে আমরা দেখলাম ফ্রেজ কি। আরও একটু দেখে নিই। এইখানে 3 নম্বরে একটা সেন্টেন্স লেখা আছে, রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ
ছিলেন একজন মহান কবি। এইখানে এর মধ্যে কিন্তু একটা ফ্রেজ আছে, কোনটা? এইখানে ফ্রেজ হলো এ গ্রেট পোয়েট। এই যে এ গ্রেট পোয়েট, একজন মহান কবি, এই তিনটি ওয়ার্ড থেকে কিন্তু একই রকম ভাবে একটা ধারণা প্রকাশ করা হচ্ছে যে একজন মহান কবি। ঠিক তেমন ভাবে আরেকটু আমরা দেখে নিত যে 4 নম্বর সেন্টেন্সে গার্লস পারফর্মিং অন দ্য স্টেজ আর বিউটিফুল। স্টেজের উপর নৃত্যরত মেয়েগুলি সুন্দর। এর মধ্যে কোনটি ফ্রেজ? আমরা কি গেস করতে পারছি? এখানে কিন্তু ফ্রেজ হলো গার্লস পারফর্মিং অন দ্য স্টেজ। স্টেজের উপর নৃত্যরত মেয়েগুলি, এই পুরোটাই কিন্তু একটা ফ্রেজ। এইগুলো মিলিয়ে কিন্তু এখানে কোন মেয়েদের কথা বলা হচ্ছে? যে মেয়েগুলি স্টেজের উপর নাচ করছে, স্টেজের উপর নৃত্যরত মেয়েগুলি। এই সম্মিলিতভাবে এইখানে কটা ওয়ার্ড? গার্লস পারফর্মিং অন দ্য স্টেজ, মোট 5টি ওয়ার্ড। এই 5টি ওয়ার্ড মিলে কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, তাই এটি একটি ফ্রেজ। Now let's find what is noun phrase. What is noun phrase? When a phrase is used as noun or a phrase that works as a noun is called a noun phrase. যখন একটা ফ্রেজ নাউনের মতো করে ব্যবহার করা হয় অথবা একটা ফ্রেজ যেটা নাউনের মতো কাজ করে তাকে কিন্তু নাউন ফ্রেজ বলা হয়। সেটি কিরকম ভাবে সেটাও দেখে নিই। এইখানে লেখা আছে বার্ডস আর বিউটিফুল, আর একটা লেখা আছে কি বার্ডস ইন দ্য ট্রি আর বিউটিফুল। প্রথম যে সেন্টেন্সটা বার্ডস আর বিউটিফুল, পাখিরা সুন্দর। পরেরটা কি বলা হয়েছে? বার্ডস ইন দ্য ট্রি আর বিউটিফুল, গাছের পাখিগুলি, কোন একটা নির্দিষ্ট গাছের কথা বলা হয়েছে এবং সেই গাছের পাখিগুলিকে বলা হয়েছে সুন্দর। এইখানে বার্ডস কিন্তু নাউন, বার্ডস নাউন, আর এখানে বার্ডসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। পাখিরা হয় সুন্দর। পরে কি বলা হচ্ছে? বার্ডস ইন দ্য ট্রি আর বিউটিফুল, এই গাছের পাখিরা সুন্দর। এইখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট কিন্তু বার্ডস ইন দ্য ট্রি, গাছের পাখিরা। এখানে সমস্ত পাখির কথা বলা হয়নি, বলা হয়েছে একটা নির্দিষ্ট গাছের পাখিদের কথা। তাহলে এইখানে বার্ডস ইন দ্য ট্রি এটা কিন্তু ফ্রেজ এবং এটা কিন্তু সাবজেক্ট সেন্টেন্সের। যেহেতু এই কয়েকটা ওয়ার্ড, 4টি ওয়ার্ড সম্মিলিতভাবে একটা অর্থ প্রকাশ করছে যে গাছের পাখিরা। এবার দেখি এটা নাউন ফ্রেজ কি করে হলো। আগের সেন্টেন্সে বার্ডস কিন্তু নাউন, এটা আমরা দেখেছি। এবার পরের সেন্টেন্সটাতে ঠিক দেখা যাচ্ছে যে নাউনের মতো করে কিন্তু এটাকে ব্যবহার করা হচ্ছে যে গাছের পাখিরা। তাছাড়া এটা সাবজেক্ট, আর সাবজেক্ট মানে সেটা কি হবে? সাবজেক্ট মানে সেটা হবে নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে এইখানে বার্ডস ইন দ্য ট্রি, গাছের পাখিরা, এক নির্দিষ্টভাবে কিছু পাখিদেরকে উল্লেখ করা হচ্ছে, একটা নাউনকে উল্লেখ করা হচ্ছে। তাই এটাও কিন্তু সাবজেক্ট এবং এটা একটা নাউন ফ্রেজ, কারণ এটাকে নাউনের মতো করে ব্যবহার করা হচ্ছে। বার্ডস ইন দ্য ট্রি এটাকে নাউনের মতো করে ব্যবহার করা হচ্ছে, তাই জন্য এটা নাউন ফ্রেজ। আরো একটু দেখে নি। বলা হচ্ছে রাম ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রাম খুব বুদ্ধিমান। হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 9, সে ক্লাস 9 একজন স্টুডেন্ট। এইখানে যে
এ স্টুডেন্ট অফ ক্লাস 9, ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, এটা বলতে কাকে বোঝানো হচ্ছে? রামকে বোঝানো হচ্ছে। রাম কি? রাম হলো একটা নাউন। রাম কোন পার্ট অফ স্পিচ? রাম একটা নাউন। আর সেই নাউনকে বোঝানো হচ্ছে আরেকটা ফ্রেজ দ্বারা, আ স্টুডেন্ট অফ ক্লাস 9, ক্লাস 9-এর একটা স্টুডেন্ট। এইখানে এ স্টুডেন্ট অফ ক্লাস 9 বলতে রামকেই বোঝানো হচ্ছে। তাহলে এই ফ্রেজ দ্বারা কিন্তু একটা নাউনকে বোঝানো হচ্ছে। সেই অর্থে এটা হলো একটা নাউন ফ্রেজ। রাম একটা নাউন, আর তার এগেনস্টে ইউজ করা হচ্ছে আ স্টুডেন্ট অফ ক্লাস 9। তাহলে আ স্টুডেন্ট অফ ক্লাস 9 কিন্তু নাউন ফ্রেজ। নাও লেটস ফাইন্ড মিনিং অফ ফ্রেজ ইন অ্যাপোজিশন। এখন আমরা দেখি যে ফ্রেজ ইন অ্যাপোজিশন কথার অর্থ কি। এর আগে আমরা দেখেছি ফ্রেজ কি বা ফ্রেজ এর অর্থ কি, ফ্রেজ বলতে আমরা কি বুঝি। এখন যদি আমরা একটু অ্যাপোজিশন এর অর্থ দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে কি অর্থে প্রযুক্ত হয়েছে। অ্যাপোজিশন কথার অর্থ হলো পার্শ্ব সংস্থাপন বা পাশাপাশি রাখা, অর্থাৎ পাশে সংস্থাপন করা। এখন কেন অ্যাপোজিশন কথাটা এই নিয়মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? আসলে এখানে একটা নাউনের পাশে আরেকটা ফ্রেজকে রেখে বা পাশে সংস্থাপন করে দুটো সেন্টেন্সকে জয়েন করার একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সেই জন্য এই নিয়মটার এই নাম দেওয়া হয়েছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। এখন যদি আমরা একটু জয়েন করি বা জয়েনিং দেখে নিই যে কিভাবে দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করতে পারি ফ্রেজ ইন অ্যাপোজিশন সহযোগে, তাহলে এই পার্শ্ব সংস্থাপন কথাটা বা পাশাপাশি রাখা কথাটা ক্লিয়ার হবে। নাও হাউ টু জয়েন সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্স জয়েন করতে হয়। এখানে দুটো সেন্টেন্স আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। হি গট নোবেল প্রাইজ অন লিটারেচার, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের উপরে বা সাহিত্যের উপরে। এই দুটি সেন্টেন্সকে আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে জয়েন করব, বেশ সহযোগে জয়েন করব। তাহলে দেখে নিই যে এখানে ফ্রেজ কোনটা। আগে কিন্তু আমরা এরকম একটা সেন্টেন্স ইউজ করেছি, সেখানে ফ্রেজ পেয়েছি, এ গ্রেট পোয়েট, একজন মহান কবি, এটা কিন্তু একটা ফ্রেজ। এবং এই ফ্রেজটাকে কার পরিবর্তে ইউজ করা হচ্ছে? এখানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এ গ্রেট পোয়েট বলতে কাকে বোঝানো হচ্ছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে, আর এ গ্রেট পোয়েট এখানে তিনি। তাই আমরা এই দুটি সেন্টেন্সকে খুব সহজেই জয়েন করতে পারবো। কিসের সাহায্যে? ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে। আমি বললাম কি, ফ্রেজ ইন অ্যাপোজিশনে একটা নাউনের পাশে একটা ফ্রেজকে ব্যবহার করতে হয়, পাশে সংস্থাপন করতে হয়। এখানে নাউনটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে তাকে বোঝাচ্ছে কোন ফ্রেজটা? আ গ্রেট পোয়েট। ঠিক আমরা কি লিখলাম? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে লিখলাম, তারপরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে তারপরে কিন্তু ফ্রেজটাকে নিয়ে আসতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর কমা আ গ্রেট পোয়েট, ফ্রেজটা নিয়ে আসলাম। সেন্টেন্স শেষ হয়নি যেহেতু, তাহলে এরপরে আরও লিখতে হবে, বাকি আছে এখনো। পরের সেন্টেন্সে আমরা হাতই দিইনি এখনো, তাহলে এরপরে কিন্তু আরেকটা কমা বসবে, রবীন্দ্রনাথ ঠাকুর কমা আ গ্রেট পোয়েট, আবার কমা। পরে আর একটা সেন্টেন্স বাকি আছে, সেটা কি? হি গট নোবেল প্রাইজ অন লিটারেচার। আমরা তো সাবজেক্ট লিখে নিলাম, সাবজেক্ট কি হলো? রবীন্দ্রনাথ ঠাকুর আ গ্রেট পোয়েট। তারপরে পরের সেন্টেন্সের হিটা নিশ্চয় ব্যবহার করা প্রয়োজন নেই। তাহলে কি আনসার হলো? রবীন্দ্রনাথ ঠাকুর আ গ্রেট পোয়েট গট নোবেল প্রাইজ অন লিটারেচার।
সেন্টেন্স কিন্তু জয়েন হয়ে গেল, এটাই আনসার, কমপ্লিট সেন্টেন্স। এবং এখানে ফ্রেজ ইন অ্যাপোজিশন আ গ্রেট পোয়েট, এই গ্রেট পোয়েটকে এখানে ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই গ্রেট পোয়েট দ্বারা বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং তারপরেই কিন্তু এই গ্রেট পোয়েট ফ্রেজটাকে পাশেই বা তারপরেই সংস্থাপন করা হয়েছে। এইভাবে আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে বা নাউন ফ্রেজের সাহায্যে দুটো সেন্টেন্সকে খুব সহজেই জয়েন করতে পারি। আরও একটু দেখে নিই, এখানে দুটো সেন্টেন্স, অল দ্য টিচার্স অফ দ্য স্কুল লাভ রূপম, হি ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। স্কুলের সকল টিচার্সরা রূপমকে ভালোবাসে, সে একটা মেধাবী ছাত্র। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব ফ্রেজ ইন অ্যাপোজিশন সহযোগে। এইখানে ফ্রেজ কোনটা? আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, একজন মেধাবী ছাত্র। তিনটি ওয়ার্ড, আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, এই তিনটি ওয়ার্ড সহযোগে একটা ফ্রেজ গঠিত হয়েছে। এখন আরেকটা ব্যাপার হলো, এই দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু আরো একটা ফ্রেজ আছে, সেটা কি? অল দ্য টিচার্স অফ দ্য স্কুল, এটাও কিন্তু ফ্রেজ। কিন্তু আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করে কিন্তু জয়েন করতে পারবো না। কেন? এই ফ্রেজটার এগেনস্টে কিন্তু কোনো নাউন নেই, বা কোনো নাউনের এগেনস্টে কিন্তু এই ফ্রেজটাকে ব্যবহার করা হয়নি। এইখানে কিন্তু যে ফ্রেজটাকে আমরা ব্যবহার করছি, মেরিটোরিয়াস স্টুডেন্ট, এটা কিন্তু একটা নাউনের এগেনস্টে ইউজ করা হয়েছে, সেটা কি? রূপম। রূপমকে বোঝাতে আরেকটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, সেই ফ্রেজটা হলো আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তাহলে আমরা জয়েন করার জন্য ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে এখানে আ মেরিটোরিয়াস স্টুডেন্টকে ব্যবহার করব। তাহলে আনসার কি হবে? আনসার হবে এখানে অল দ্য টিচার্স অফ দ্য স্কুল লাভ রূপম, কমা দিলাম। তারপরে কিন্তু ফ্রেজটা, আমরা নাউনটা লিখেছি এখানে রূপম, তারপরে কমা দিলাম, ফ্রেজটা চলে আসবে পরে, অল দ্য টিচার্স অফ দ্য স্কুল লাভ রূপম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। তারপরে আর সেন্টেন্সের বাকি নেই, কিছু হয়ে গেছে, তাই জন্য এখানে ফুল স্টপ বসবে। যদি বাকি থাকতো আরো, তাহলে সেখানে কমা বসতো, কমা বসার পরে বাকি অংশটা আমরা লিখতাম। এইভাবে কিন্তু আমরা জয়েন করতে পারি। আরো একটা দেখে নিই, শি ইজ মাই সিস্টার, হার নেম ইজ স্বাগতা। এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। বলা হয়েছে নাউন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন। এখানে নাউনকে কখনো অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হতে পারে, আবার নাউন ফ্রেজকে অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করা হতে পারে। এইখানে মাই সিস্টার আর স্বাগতা একই জনকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, খুব সহজে আমরা খুব সুন্দরভাবে আমরা জয়েন করতে পারি। শি ইজ মাই সিস্টার স্বাগতা, মাই সিস্টার কমা স্বাগতা। এখানে হু ইজ স্বাগতা বা অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা যখন সিম্পল সেন্টেন্স জয়েন করছি তখন তো এটা সব থেকে সুন্দর একটা সেন্টেন্স, শি ইজ মাই সিস্টার স্বাগতা। এটাকে কিন্তু আমরা আরো একরকম ভাবে জয়েন করতে পারি। আমরা করতে পারি কি, শি ইজ স্বাগতা কমা দিয়ে তারপরে মাই সিস্টার ফ্রেজটাকে ব্যবহার করা হলো, শি ইজ স্বাগতা মাই সিস্টার। দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার। এখানে আরো একটা ইন্টারেস্টিং জয়েনিং আছে, চারটে সেন্টেন্স নেওয়া হয়েছে। রামবাবু ইজ অ্যাডমায়ার্ড অফ এভরিবডি, রামবাবু সবার কাছেই প্রশংসিত হন। হি ইজ আ ম্যান অফ নোবেল সোল, তিনি একজন মহৎ আত্মাযুক্ত ব্যক্তি। পরেরটা, হি ইজ সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, তিনি দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল। হি ইজ আ ফাইটার ফর দেয়ার রাইটস, তিনি তাদের অধিকারের সপক্ষে একজন সংগ্রামী। এই যে চারটে সেন্টেন্স,
এখানে তিনটে ফ্রেজ ইউজ করা হয়েছে। কি কি সেগুলো? ফ্রেজগুলো হলো, রামবাবু এখানে নাউন, আর এই নাউনের এগেনস্টে আরও তিনটে ফ্রেজ ইউজ করা হয়েছে। সেগুলো কি কি? আ ম্যান অফ নোবেল সোল, মহাত্মা, একজন মহান আত্মাযুক্ত ব্যক্তি। সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, এটা একটা ফ্রেজ। আরও একটা ফ্রেজ আছে, আ ফাইটার ফর দেয়ার রাইটস, তাদের অধিকারের সপক্ষে একজন সংগ্রামী। এই তিনটে ফ্রেজকে কিন্তু ইউজ করেই, ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে ইউজ করেই আমরা সেন্টেন্স গুলোকে জয়েন করতে পারি। চারটে সেন্টেন্সকে কত সুন্দরভাবে জয়েন করা যায় দেখে নিই। প্রথমে রামবাবু লিখলাম, রামবাবুর সাবজেক্ট আছে এখানে, কমা, রামবাবু লেখার পরে তারপরে তিনটে ফ্রেজকে পরপর ইউজ করব। আ ম্যান অফ নোবেল সোল, সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, আ ফাইটার ফর দেয়ার রাইটস। যেহেতু তিনটে ফ্রেজ আছে তাই পরের দুটো ফ্রেজকে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত করব। দেখিনি কি? রামবাবু, আ ম্যান অফ নোবেল সোল, কমা, সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, তারপরে অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, অ্যান্ড আ ফাইটার অফ দেয়ার রাইটস, ফর দেয়ার রাইটস। তিনটে ফ্রেজ লেখা হয়ে গেল। কি কি আবার দেখিনি একটু? আ ম্যান অফ নোবেল সোল, সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য পুয়ার, অ্যান্ড আ ফাইটার ফর দেয়ার রাইটস লেখা হলো। তারপরে বাকি ছিল প্রথম সেন্টেন্সের ইজ অ্যাডমায়ার্ড অফ এভরিবডি, সেটা লেখা হলো। তাহলে কমপ্লিট আনসার পেলাম কি আমরা? রামবাবু, আ ম্যান অফ নোবেল সোল, sympathetic towards the poor, and a fighter for their rights, is admired of everybody. That's the answer. Complete answer. Now, let's practice. চলো আমরা প্র্যাকটিস করে দেখি যে কতটা শিখেছি আমরা। Number 1, Mount Everest is the highest peak on earth. It is situated in Nepal. দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করব। সেন্টেন্সটা ভালো করে দেখে নিই। আগে দেখে নিই এর মধ্যে ফ্রেজ কোনটা, নাউনের পাশে সেই ফ্রেজটাকে স্থাপন করব, করে জয়েন করব। কোশ্চেন দেখে আগে ভালো করে দেখে নিয়ে পজ করে দাও ভিডিওটা, ভিডিও পজ করে নিয়ে দেখো যে আনসার কোনটা হবে, তারপরে আনসার দেখে নাও, এরপরে আনসার দেওয়া আছে। দেখে নি কি আনসার? আনসার হলো মাউন্ট এভারেস্ট, দ্য হাইয়েস্ট পিক অন আর্থ। এখানে ফ্রেজ কিন্তু দ্য হাইয়েস্ট পিক অন আর্থ, আর নাউন মাউন্ট এভারেস্ট, ইজ সিচুয়েটেড ইন নেপাল। Next one, Aristotle was a great philosopher. He was a disciple of Plato. আমরা এরপরে দেখে নেব যে আনসারটা কি। Aristotle, a disciple of Plato, was a great philosopher. এখানে ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে ডিসিপল অফ প্লেটোকে ইউজ করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে দুটো ফ্রেজ আছে, একটা হলো আ গ্রেট ফিলোসফার আর একটা হলো আ ডিসিপল অফ প্লেটো। আমরা এখানে এই সেন্টেন্স, এই অ্যান্সারটিতে আ ডিসিপল অফ প্লেটোকে ফ্রেজ হিসেবে ব্যবহার করেছি। অ্যারিস্টটল, আ ডিসিপল অফ প্লেটো, আবার কমা দেওয়া হয়েছে, ওয়াজ আ গ্রেট ফিলোসফার। ঠিক তেমনভাবে অপর যে আরেকটা যে ফ্রেজ আছে আ গ্রেট ফিলোসফার, এই ফ্রেজটাকে কিন্তু আমরা ইউজ করে বা অ্যাপোজিশন হিসেবে ইউজ করে সেন্টেন্স দুটোকে জয়েন করতে পারি, সেটাও দেখিনি। পরে নীলকালি দিয়ে ব্লু ইঙ্ক দিয়ে কিন্তু সেটা লেখা আছে, অ্যারিস্টটল, আ গ্রেট ফিলোসফার, ওয়াজ আ ডিসিপল অফ প্লেটো। Both are correct answers. Number 3, Benares is a city of temples. It stands on the Ganga. ভালো করে দেখিনি এর মধ্যে ফ্রেজ কোনটা, কোনটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে ইউজ করব অ্যাপোজিশন হিসেবে ব্যবহার করার জন্য। আনসার, Benares, a city of temples, stands on the Ganga. Next one, we were surprised to see the painting. It is a great piece of art.
আমরা বিস্মিত হয়েছিলাম পেন্টিং বা চিত্রশিল্পটি দেখে। ইট ইজ এ গ্রেট পিস অফ আর্ট, এটা একটা চমৎকার বা মহৎ শিল্পের উদাহরণ। এখানে কোনটাকে ফ্রেজ হিসেবে ইউজ করবো আমরা? এখন আনসার দেখে নিই। উই ওয়ার সারপ্রাইজড, টাইপিং ভুল হয়ে গেছে, এখানে সাপোজড হবে না, সারপ্রাইজড হবে। উই ওয়ার সারপ্রাইজড টু সি দ্য পেন্টিং, সরি যে এখানে টাইপিংটা ভুল হয়ে গেছে। আনসার কি হবে? উই ওয়ার সারপ্রাইজড, নট সাপোজড। উই ওয়ার সারপ্রাইজড টু সি দ্য পেন্টিং, কমা আ গ্রেট পিস অফ আর্ট, আ গ্রেট পিস অফ আর্ট। এটা কিন্তু ফ্রেজ এবং এটাকেই অ্যাপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। আর একটা, জুরাসিক পার্ক is an astonishing film. Jurassic Park is an astonishing film. Steven Spielberg made it. জুরাসিক পার্ক একটা চমৎকার সিনেমা বা চলচ্চিত্র। স্টিফেন স্পিলবার্গ মেড ইট, স্টিফেন স্পিলবার্গ এটা তৈরি করেছিলেন। নাও আনসার, জুরাসিক পার্ক, an astonishing film, is made by Steven Spielberg. জুরাসিক পার্ক an astonishing film, তারপরে একটু এখানে প্যাসিভ করা হয়েছে, কারণ সেন্সটা প্যাসিভ হয়ে যাচ্ছে। ইজ মেড, যেটাকে তৈরি করা হয়েছে স্টিফেন স্পিলবার্গ দ্বারা। ওটাকে আরেক রকম ভাবে করতে পারি আমরা। পরের সেন্টেন্সটাকে আগে নিয়ে আসা হলো, স্টিফেন স্পিলবার্গ মেড জুরাসিক পার্ক, তাহলে কিন্তু আর প্যাসিভ ইউজ করতে হবে না। স্টিফেন স্পিলবার্গ মেড জুরাসিক পার্ক, কমা অ্যান অ্যাস্টনিশিং ফিল্ম, দুটোই কারেক্ট আনসার। আমরা এখানে শেষ করলাম যে কিভাবে ফ্রেজিং অ্যাপোজিশনের সাহায্যে সেন্টেন্সগুলোকে জয়েন করতে হয়। আরও প্র্যাকটিস প্রয়োজন, প্র্যাকটিসই পারফেকশন আনতে পারে, তাই প্র্যাকটিস করাটা কিন্তু খুবই জরুরি। এবং ভিডিওটি একবার নয় আরও কয়েকবার দেখলে আরও ভালো হবে, ভালোভাবে বুঝতে বা শিখতে সুবিধা হবে। Arise, awake, and do not stop until the goal is reached. ওঠো, জাগো এবং থেমে যেও না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ। স্বামী বিবেকানন্দ। Now please comment whether this video is useful or not. Thank you.